কি সমস্যা? স্যার টু স্যার। টু মানে? স্যার আই লাভ ইউ টু। হ্যাঁ, সমস্যা কী রে? তোদের মতো স্টুডেন্টের জন্য একটা হ্যান্ডসাম টিচারও সিঙ্গেল থাকতে পারে না। যে কোনো একটা হ্যান্ডসাম টিচার আসবে, অমনি ধরে ফ্লার্ট করতে হবে, প্রেম করতে হবে। কেন রে বাবা, সমস্যা কী? হ্যাঁ এই, তোমরা আবার কি ফিসফিস করছো? কি সমস্যা? আই লাভ ইউ। হোয়াট? আই মিন টু সে, স্যার ওর কত বড় স্পর্ধা দেখেন, আপনাকে আই লাভ ইউ বলে। মানে আমি তোকে ওয়ার্নিং করতেছি যাতে ফার্দার আপনাকে আর এইসব কথা না বলে। এই চুপ। গতকাল যে আমি সবাইকে SW দিয়েছিলাম, সবাই করেছো? তুমি চুপ কেন? তুমি SW করোনি? হাত দাও, হাত দাও। দেখি তোমার SW। স্যার করেছি আমি। কি SW করেছো? সবই তো ভুল। হাত দাও, হাত দাও। ও মাই গড স্যার, স্যার দেখেন, কি ব্যাপার? কি সমস্যা? তুমি কান্না করছো কেন? তোমার কি বিয়ে ঠিক হয়েছে? ছি 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 স্যার, কি বলতেছেন এইসব? আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? স্যার মারা গেছে। মারা গেছে? কে মারা গেছে? আমার নানুর বোন মারা গেছে স্যার। ও, সব ঠিক আছে, ভেরি গুড। স্যার আবার কি সমস্যা? স্যার আমি তো কালকে আসতে পারবো না। ওই যে আমার নানুর বোন মারা গেছে না, আমি সেখানেই যাব। ঠিক আছে, তুমি তোমার দাদিকে দেখে চলে এসো। আচ্ছা, 8:30 বেজে গেছে, আজকের মতো ক্লাস এখানেই শেষ। আর যে SW ছিল সেটা তোমরা আবার করে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ আতিক, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে ওই কথাই থাকলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শুভ, দাঁড়া দাঁড়া দাঁড়া। রইস, কালকে তোর জন্য পাত্রী দেখতে যাও। আর যদি পাত্রী পছন্দ হয়ে যায় তাহলে ওখানেই এনগেজমেন্ট সেরে ফেলি। পাত্রী? কিসের পাত্রী বাবা? মানে দেখা নেই, সাক্ষাৎ নেই, তুমি ডিরেক্ট এঙ্গেজমেন্ট করে ফেলতেছো? আর বাবা, গেলেই তো দেখতে পারবি। পাত্রী আমার খুব পছন্দ হয়েছে, ফ্যামিলিও ভালো। কিরে, বাবার পছন্দের উপর তোর কোনো ভরসা নেই? সেটা তো আছে। তাহলে ঠিক আছে বাবা। আম্মু, হ্যাঁ আম্মু, কি পাত্রপক্ষ এখন আসতেছে না কেন? তোর ভাই জানে, তোর ভাইয়ের সাথেই ওনাদের যোগাযোগ হচ্ছে। জানা, তুই গিয়ে তোর ভাইকে জিজ্ঞেস করে আয়। না না, এইসব কথা কি ভাইয়াকে জিজ্ঞেস করা যায়? লজ্জা লাগে না? আচ্ছা আম্মু, তুমি কি ছেলের ছবি দেখেছো? না, তোর ভাই দেখেছে। তোর যদি দেখতে ইচ্ছে করে তাহলে তোর ভাইয়ের কাছে ছবি আছে, জানা গিয়ে দেখে আয়। আম্মু তুমিও না, সব কিছু কেন বলো যে ভাইয়াকে জিজ্ঞেস কর, ভাইয়ার কাছ থেকে জানতে চা। এইসব কথা কি ভাইয়াকে বলা যায় নাকি? একটু পরে তোরা চলেই আসবে তাই না? তখনই না হয় দেখে নিব ওকে। মনে হয় চলে আসছে। মা ভিতরে গিয়ে বসি, ওরা আসার পরে তুমি আমাকে বলবে, তখন আমি ঘুমটা দিয়ে আসবো। ঠিক আছে? ঠিক আছে, চাচ্ছি। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি মেয়ের ভাই, খন্দকার আতিক। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমার সাথে আমার কথা হচ্ছিল ফোনে। জি। রিনার মা, এই যে আমার ছেলে শুভ আর আমার মেয়ে তিথি। মা, তাহলে ওকে ডাক দাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, তুমি তাহলে আমাদের ভূমি মন্ত্রণালয়ে জুনিয়র অফিস হিসাবে জয়েন করেছো নতুন, রাইট? জি, কতদিন হলো? 2 মাস। 2 মাস। আমি এলাকার বাংলা জাতীয় পার্টির জয়েন্ট সেক্রেটারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা বাবা বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাগো, ঘুমটা একটু তোলো, তোমার চাঁদ মুখখান আমরা দেখি। ঘুমটা তো তুই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে আরে কি হয়েছে? ও এইভাবে দুধ দিল কেন? লজ্জা পেয়েছে মনে হয়। বাবা, নীলা তো আমার। জানি তো, তোর ছাত্রী। ভাইয়া, বাবা যখন তোমার জন্য পাত্রী খুঁজছিল তখন আমি নীলাপুর কথা বলেছিলাম। তাই বলে তোমরা আমাকে একটাবারের জন্য জানাবে না? কেন, আপনারা কেউ কি কিছুই জানেন নাই? না, কেন বলবো? মানে জানলে যদি সে টালবাহানা শুরু করে, সেজন্য আজকে আংটি সহ একবারে চলে এসেছি যাতে টালবাহানা করার সুযোগ না পায়। বাবা, ও তো আমার স্টুডেন্টের সাথে। কেন বাবা, আমার মেয়েকে তোমার কি পছন্দ হয়নি? না না, তেমন কিছু না। আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির, আর আপনারা তো সম্ভ্রান্ত ফ্যামিলির। আপনাদের সাথে আত্মীয়তা করব, সেটা তো একটু চিন্তা ভাবনা করা উচিত। দেখো ভাই, একটা কথা বলি, মানুষের অবস্থান সবসময় একরকম থাকে না। তুমি যে মন্ত্রণালয় চাকরি পেয়েছো, একদিন এমন হতে পারে তুমি আমাকেও ছাড়া যাবা। নো ডাউট অ্যাবাউট দ্যাট। শোন, মানে আমাদের কিন্তু পছন্দ হয়েছে, আমাদের দিক থেকে আমরা রাজি। মেয়ে তোর পূর্ব পরিচিত, এখন তুই সাফ সাফ বল যে তুই আংটিটা পরাবি কি পরাবি। ঠিক আছে, আংটি পরানোর আগে আমি একটু নীলার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, অবশ্যই কথা বলতে পারো, যাও। রিনার মা, ওকে নিয়ে ভেতরে যাও। যাও বাবা, যাও। যা। হায় আল্লাহ আল্লাহ, এটা কি হলো? শুভ স্যারের সাথে আমার বিয়েটা ঠিক হইলো। আল্লাহ, কতগুলা মিথ্যা কথা বলছি বানায় বানায়। ছি ছি ছি, শুভ স্যারকে এখন মুখ দেখাবো কি? কি, তোমার নামের বোন নাকি মারা গেছে? গিয়েছে তো, সে ছোটবেলায় মারা গিয়েছে স্যার। বিয়ের জন্য মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করলো না? লজ্জা করেছে বলি তো দৌড়ে ছাদে চলে আসলাম। আসলে বাসা থেকে বিয়ের কথা বলছিল। ঢাকঢোল পিটিয়ে কি বিয়ের কথা বলা যায় কোচিংয়ে সবার সামনে? বা এনি চান্স যদি আমার বিয়েটা না হতো, সবাই হাসাহাসি করতো না? আর সবচেয়ে বড় কথা, বিয়ের কথা বলে ছুটি নিব, সেটা শুনলেও তো ফ্রেন্ডসরা হাসাহাসি করতো। সেই জন্য মিথ্যা কথা বলেছি। সরি স্যার। তাক, সরি বলতে হবে না। কি ব্যাপার, আঁচল কামড়াচ্ছ কেন? সারাদিন কিছু খাওনি? না না, খেয়েছি তো। আসলে আপনাকে দেখে এত নার্ভাস হয়ে গিয়েছি, মানে কি বলছি কি করছি কিছু বুঝতে পারছি না। শোনো, আমি কেমন সেটা তুমি খুব ভালো করেই জানো। আমি খুব সাধারণ একজন মানুষ। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একদম পছন্দ করি না, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে খুব পছন্দ করি। হ্যাঁ আমি জানি তো। সো ডিরেক্ট লাইনেই আসি, আমার তোমাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। তোমার কি আমাকে বিয়ে করতে আপত্তি আছে? না ভাইয়া, একদমই না। আমি তো মনে মনে ভাবছিলাম
কার না কার সাথে আমার বিয়ে ঠিক হবে, তাকে আমি ঠিকভাবে চিনতে পারবো কিনা, তার সাথে মানিয়ে নিতে পারবো কিনা। যখন দেখলাম আপনার মতো একটা হ্যান্ডসাম ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, যাকে আমি আগে থেকে চিনি, আমি তো অনেক খুশি হয়ে গেছি। আপনার মতো একটা ভালো মানুষের সাথে আমার বিয়ে হবে, সেটা ভেবেই আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, তবে এখানে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমিও রাজি, কিন্তু আমরা বিয়েটা কিছুদিন পরে করব। আপাতত আমরা এঙ্গেজমেন্টটা করে রাখবো। আমার কোনো অসুবিধা নেই, আপাতত আমরা কয়টা দিন প্রেম করি, তারপরে না হয় বিয়ে করব। এই, তোমার কি লজ্জা শরম নেই? সম্বন্ধে কথা বলতে পারো না? এখন আমি তোমার টিচার। সরি স্যার। তাহলে সামনে একটা ভালো দিনক্ষণ দেখে আমরা বিয়ের ডেটটা ঠিক করে ফেলি, আপনারা কি বলেন? ঠিক আছে বাবাজি। স্যার কি রে, সারা রাত তুই ঘুমাতে দিস না নাকি সারা রাত ফোনেই কথা বলেছিস? তুইও না, সবসময় মজা করিস। দাঁড়া, স্যারকে ডেকে দিই। স্যার, স্যার, কি হয়েছে? আমাদের সবার ম্যাথ করা শেষ। সরি, আমি একটু টায়ার্ড, রাতে ঘুমাইনি তো। ভাই, আপনি এত টায়ার্ড থাকেন, জব করছেন, আমাদের পড়াচ্ছেন, আবার বাসারও প্রেশার, সব মিলে অনেক প্রেশার যাচ্ছে না আপনার উপরে? হ্যাঁ, তাদের একটু প্রেশার যাচ্ছে। আচ্ছা, তোমাদের ম্যাথ কমপ্লিট হয়েছে? আপনার অফিসে এত প্রেশার যাচ্ছে, আপনি আপনার অফিসের কাজগুলো আমাকে একটু বুঝিয়ে দিলেও তো পারেন। মাঝে মাঝে আমি আপনাকে হেল্প করলাম না হয়? আরে তোরা মজা করতেছিস কেন? এখন না একটু একটু কেয়ার করতেছে, বিয়ের পর আরো কেয়ার করবে। আচ্ছা, বিয়ের পরে কি আমরা স্যার ডাকবো নাকি দুলাভাই ডাকবো? দুলাভাই ডাকবো। দেখি কি ম্যাথ কমপ্লিট করেছ। স্যার ডাকবে না দুলাভাই ডাকবে সেটা বিয়ের পরে দেখা যাবে। আরে শুভ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বসো। কি অবস্থা, কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ। হঠাৎ কি মনে করে আমার অফিসে? আরে আমরা তো আত্মীয় হতে যাচ্ছি তাই না, তো এখন তো মাঝে মধ্যে আসাই হবে। কোনো সমস্যা নেই। বারেক, আমার হবু ছোট বোন জামাই, যার কথা তোমার বলছিলাম আর কি। দাও ফাইলগুলো দাও, ও সাইন করে দিবে। নাও সাইন করে দাও। কিসের পেপারস? আরে বলো না, আমাদের এলাকায় একটা নদী খনন করছে বুঝছো, আর নদী খনন করার পর যে মাটিটা, এই মাটিটা পাড়ে রাখছে, পাড়ে রাখার পর একটা জায়গা হয়েছে, ওই জায়গার মধ্যে আমরা একটা পার্টি অফিস করতে যেতেছিলাম আর কি। কিন্তু পাবলিকের তো আর সহ্য হয় না, থানা পুলিশ করলো, আমরা কোর্টে গেলাম। কোর্টে যাওয়ার পর জিজ্ঞেস করলাম এখন আমরা কি করতে পারি, তারা আমাদেরকে বললো যে ভূমি অফিসারের নাকি পারমিশন লাগবে। এখন আমার তো ভূমি অফিস তো নিজেরই ভাই, তুমি তো আসো, তাহলে আমি বাইরে আর কি চিন্তা করবো, তুমি আসো না, সাইন করে দাও। আপনি কি বলতে চাচ্ছেন আপনার এই পেপারসগুলো আমি অনুমোদন দিয়ে দিই? অবশ্যই। কিন্তু এই পেপারসগুলো তো ইলিগাল। আরে আমি তো লিগ্যাল করে নিয়ে আসছি। কি যে বলো না, এ নাও আমাদের পার্টি অফিসের পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার। আপনার কি মনে হয় আপনি আমাকে টাকা দিয়ে কিনে ফেলবেন? 8-10টা সরকারি কর্মকর্তার মতো আমি না। আপনি শুধুমাত্র নীলার ভাই বলে আপনার সাথে আমি কোনো সিনক্রেট করলাম না, না হলে এই অফিসের সবার সামনে আপনাকে অপমান করে কোমরে দড়ি পরিয়ে থানায় নিয়ে যেতাম। আপনার সাহস কি করে হয়? আপনি আমাকে ঘুষ দেন? শুভ, আমি কিন্তু তোমার, আপনি আমার যেই হন না কেন, ফ্যামিলির জায়গায়, পেশার জায়গায় আপনি আমার আসতে পারেন। থ্যাংক ইউ। কাজটা ঠিক করলাম না শুভ। আপনার টাকাটা নিয়ে যান। নে। স্যার, স্যার, এই দাঁড়ান, মামা দাঁড়ান। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন আপনি? ভালো আছি, কিন্তু তুমি এখানে কোথায় গিয়েছিলে? আমার ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, এখন বাসায় যাচ্ছি। তা আপনি কোথায় যাচ্ছেন?
আমি একটু বাজারের দিকে যাচ্ছি। আমি আপনার সাথে যাই? তুমি আমার সাথে বাজারে যাবে কেন? আশেপাশের লোকজন যখন দেখবে যে একজন টিচার আর স্টুডেন্ট একসাথে বাজারে যাচ্ছে তখন কি ভাববে? কিচ্ছু ভাববে না। টানটারান, এই অধিকার খাটিয়ে আমি আপনার সাথে সব জায়গায় যেতে পারবো। আর তাছাড়া মানুষ কি বলবে, আমি এখন আপনার উড-বি ওয়াইফ আর আপনি আমার হাজব্যান্ড, সো আমরা একসাথে যেতেই পারি। স্যার প্লিজ আমাকে নিয়ে চলেন না, আপনার সাথে যেতে আমার অনেক ভালো লাগে। না ঠিক আছে, তুমি বাসায় চলে যাও। স্যার প্লিজ আপনার সাথে আমি যাই না, আপনার সাথে একসাথে হেঁটে হেঁটে বাজার করতে আমার খুব ভালো লাগবে। প্লিজ স্যার প্লিজ। অন্য একদিন যে আমাকে কেউ সাথে করে নিয়ে যেতে চায় না স্যার, আপনিও। আমি এত করে রিকোয়েস্ট করছি স্যার, যাই না আপনার সাথে। চলো। ঠিক আছে, তাহলে আমি রিক্সা ভাড়াটা দিয়ে নিই। মামা, এই যে আপনার ভাড়াটা। স্যার চলুন। ভাই, আলুর দাম কত? 35 টাকা। 35 টাকা মানে? আলু তো 12 টাকা। এত টাকা বেশি দিয়ে আপনারা আলু বিক্রি করতেছেন কেন? কে বলছে আপনাকে 12 টাকা? আপনার খালু। 32 টাকা আলুর কেজি কিনছি, 3 টাকা লাভ করবো না? 32 টাকাতে আপনারা আলু কিনেন, তাই না? এইসব আপনাদের মতো মিথ্যাবাদী সিন্ডিকেটের কারণে না আজকে দেশের এই অবস্থা। আপনার কি মনে হয় সব কাস্টমার কি টিনের চশমা চোখে দিয়ে তারপরে সব তরিতরকারি কিনতে আসে? কেউ আপনাদের কিচ্ছু বলবে না? আপনারা যা দাম চাইবেন তাই দিয়ে কিনবে? আমি আমার বন্ধুকে কল দিচ্ছি, আমার বন্ধু আলুর চাষ করে। হ্যাঁ লোকমান। হ্যাঁ বন্ধু বল। তুই তো আলুর চাষ করিস, এখন আলু কত টাকা দিয়ে বিক্রি করতেছিস? 12 টাকা করে কেজি বিক্রি করতেছি। কত টাকা দিয়ে বিক্রি করতেছিস? 12 টাকা কেজি। শুনেছেন কত টাকা দিয়ে বিক্রি করতেছে? আর আপনি 35 টাকা করে রাখতেছেন। একজন কৃষক কত কষ্ট করে আলু চাষ করে, তারা মাত্র 2-3 টাকা করে লাভ করে। আর আপনারা আপনাদের মতো এসব মিথ্যা সিন্ডিকেটের কারণে আজকে আমাদের দেশের এই অবস্থা। 20-25 টাকা করে আপনারা লাভ রাখতেছেন। ওই ভাই, কে আপনি কোন তো? বাজারের মধ্যে আগুনে ঘি জ্বালতেছেন, কে আপনি? আমি একজন সাধারণ জনগণ, ন্যায্য মূল্যে আলু কিনতে এসেছি। ন্যায্য মূল্যে বিক্রি হচ্ছে, আপনার কি ধারণা ওই 12 টাকার আলু একা একা পায়ে হেঁটে ঢাকা চলে আসছে? এদের কি যাতায়াত কোনো খরচ নাই? আপনি যদি প্রাইভেট জেট দিয়ে আলু নিয়ে আসেন না, কখনোই যাতায়াত খরচ 35 টাকা হবে না। আপনি আমাকে কি এসব দাম শিখাচ্ছেন? আইসে আমার গণিতের অধ্যাপক। ভাই দেখেন, সকাল সকাল ঝামেলা করেন না তো, নিলেন নেন, নাইলে এখান থেকে যান। গ্যাঞ্জাম ভালো লাগতেছে না, জান তো। দেখেন, আপনি যদি ন্যায্য মূল্যে আলু বিক্রি না করেন তাহলে কিন্তু আমি লিগ্যাল অ্যাকশন নিব। আমি এক্ষুনি ভোক্তা অধিদপ্তরে ফোন দিব। দাঁড়ান, আপনার ব্যবস্থা করতেছি। হ্যালো, হ্যাঁ রকি মিল্টন, কই আছিস তোরা? আমার দোকানে আয় তো। আরে কই থেকে একটা কাস্টমার আইছে, আইসা আমারে থ্রেট দিতেছে, হুমকি দিতেছে, কি বলে করবো আমারে? আয় তো এখনই দোকানে আয়। আপনার কি মনে হয় আপনার এইসব একটা ফোনে আমি ভয় পেয়ে যাবো? লোক দেখানো ভয় আমি কখনোই পাই না। আমার টাকা দিয়ে আমি আলু কিনছি, কয় টাকা লাভ করবে সেটা আমার দেওয়ার বিষয়। আপনার আমি কয়ে বেশ মিয়া জানতে কিন থেকে। আসেন তো, আসেন না। আপনি ন্যায্য মূল্যে আলু বিক্রি করবেন। আইসা আপনার মতন কাস্টমার কাছে মালে বেচবো না, ফাউল লোক। কি শুরু করেছেন কি আপনি? এই তোমাদের মতো মেয়েদের জন্য না কেউ কখনো কোনো প্রতিবাদ করে না। সামান্য 10-15 টাকার জন্য? 10-15 টাকা? তোমার কাছে এটা 10-15 টাকার খেলা মনে হচ্ছে, কিন্তু এটা মোটেও 10-15 টাকার খেলা না। আজকে আমরা 10-15 টাকা দিয়ে দিলাম, কোনো প্রতিবাদ করলাম না, দেখবে এরাই কিছুদিন পরে 20 থেকে 25 টাকা করে রাখবে। ওকে ফাইন, আমরা এই 20 থেকে 25 টাকা করে দিতাম যদি এরা কৃষকরা পেত। তোমার কি মনে হয় কৃষকরা কি তাদের ন্যায্য মূল্যটা পাচ্ছে? ন্যায্য মূল্যটা তো পাচ্ছে না। এখন তুমিই বলো, এই টাকাটা কি আমাদের দেওয়া উচিত নাকি প্রতিবাদ করা উচিত? সবই বুঝলাম, কিন্তু আমরা একা কি করব? দেখলেন না ওরা কিভাবে গ্যাং ডাক দিচ্ছিল? শুরুটা না হয় আমরাই করলাম, কাউকে না কাউকে তো করতেই হবে। একটা কথা কি জানো নিলাম, একটা শিয়ালকে 1000টা বিড়াল ভয় পায়। আচ্ছা তুমি ভাবো তো, 1000টা বিড়াল যদি শিয়ালের পিছু নেয় তাহলে কিছু করতে পারবে? বুঝতে পেরেছি। আচ্ছা চলো চলো। বাইরো। কি হয়েছে ভাইয়া? এটা তোর এঙ্গেজমেন্টের আংটি না? হ্যাঁ, কিন্তু কেন, কি হয়েছে বলো? খোল, এক্ষুনি খোল।
কিন্তু কেন আমার এঙ্গেজমেন্টের আংটি হঠাৎ খুলতে হবে? আমি খুলতে বলছি তাই তুই খুলবি, এঙ্গেজমেন্টের আংটি খুলবে কেন? কি হয়েছে? কারণ এই বিয়ে হবে না, বিয়ে ক্যান্সেল। হঠাৎ করে বিয়ে ক্যান্সেল কেন? কি হয়েছে? কারণ ওই ছেলে একটা বেয়াদব। বেয়াদব মানে? কি বলছো ভাইয়া তুমি এইসব? ওর মতো ভদ্র ইনোসেন্ট ছেলে আর একটাও আছে? আচ্ছা তুমি আমাকে বলো যে ও কি এমন করলো যার কারণে ও বেয়াদব হয়ে গেল তোমার কাছে? যা করার করছে। আমি ক্যান্সেল বলছি মানে ক্যান্সেল, তোর এত কিছু জানা লাগবে না। আচ্ছা কি হয়েছে আমাকে বলবি তো? মা তুমি আমাকে একটা কথা বলো তো, ওর মতো ফকিন্ডি পরিবারের সাথে আমরা কেন সম্পর্ক করছিলাম মা? ওর চাকরির জন্য? ও ভূমি মন্ত্রণালয়ে চাকরি করে, সেখান থেকে আমরা হেল্প পাবো তার জন্য। আজ করে অফিসে কি হয়েছে জানো? আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে, আমাকে সবার সামনে অপমান করছে। মানে ওর মতো বেয়াদব ছেলের সাথে তো আমার বোনকে আমি কোনোদিনও বিয়ে দিব না। ও আচ্ছা, নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তুমি নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে গিয়েছো, তাই না ভাইয়া? বিয়ে করতে হবে না, এই বিয়ে ক্যান্সেল। না 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 না, তুই এই কাজটা খুব অন্যায় করেছিস। আরে এত লয়াল হলে চলে নাকি জীবনে? হ্যাঁ, ওদেরকে অনুমোদনটা দিয়ে দিলে তোর কি সমস্যা ছিল? বাবা আমার তো এখানে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে জনগণের সমস্যা। হ্যাঁ, সরকারি অফিসের চেয়ারটা হয়তো আমি আমার মেধা দিয়ে পেয়েছি, কিন্তু আমাকে যে স্যালারিটা দিচ্ছে সেটা কিন্তু সাধারণ জনগণ, আর আমি সেই সাধারণ জনগণের সাথে 2 নম্বরই করতে পারবো না। বাহ, মানে এত লয়াল হয়ে চলতে গেলে তোকে তো সারা জীবন ওই দরিদ্র মধ্যবিত্ত হয়ে কাটাতে হবে। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিকই বলেছো। ভাইয়া তুমি কেমন ভাই? হ্যাঁ, তোমার মতো একটা বড় ভাই থাকতে আমার তো কষ্ট করতে হয়। এই যে আমি কলেজে যাই, কখনো পায়ে হেঁটে, কখনো রিক্সায়, কখনো বাসে ঝুলে ঝুলে, আর আমার সব ফ্রেন্ডরা কত সুন্দর সুন্দর বড় বড় দামি দামি গাড়িতে আসে। আমার কি ইচ্ছে করে না হ্যাঁ আমিও গাড়িতে যাতায়াত করি? চুপ কর। সৎভাবে পায়ে হেঁটে গেলেও না সুখ আছে, শান্তি আছে, সেটা বোঝার চেষ্টা কর। আর বাবা তুমি বললে না মধ্যবিত্ত হয়ে থাকার জন্য, এভাবে থাকলে সমস্যা কি? থাকলাম। সমস্যা আছে, অনেক সমস্যা আছে। জীবনে টাকা পয়সার প্রয়োজন আছে, বুঝলি? এই যে সামনে তোর একটা বিয়ে ঠিক করা হয়েছে কত বড় একটা ফ্যামিলির সাথে। এই বিয়ের আগে আমাদের নিজস্ব একটা বাড়ি থাকতে হবে না? নাকি এই সারা জীবনে এই পুরনো ভাঙাচোরা বাড়িতে আমরা ভাড়া থেকে যাব? তাছাড়া তোর বোন বড় হচ্ছে, তার বিয়ে দিতে হবে, সেখানে একটা খরচাপাতি আছে। বাবারে, আমার যখন সময় ছিল আমি তো এই সংসারের হাল ধরেছি, কিন্তু তুই তো জানিস এই এতগুলো বছর আমি বসে আছি, আমার দ্বারা আর কিছু করা সম্ভব না। এখন পুরো ফ্যামিলি তোর উপরে নির্ভর করে। তুই যদি এখন এসব বলিস তাহলে কিভাবে হবে? দেখো বাবা, আমি সৎ পথে সৎভাবে থাকতে চাই, আর আমি যেভাবে আছি অনেক হ্যাপি আছি। অসৎ পথে আমি উচ্চবিলাসী জীবন চাই না। মে আই কাম ইন? ইয়েস, কামিং। তুমি হঠাৎ এখানে কেন? এই ফাইলটা সাইন করাতে এসেছি। এটা যে তোমার ভাইয়ের ফাইল সেটা আমি জানি। তুমি তোমার ভাইয়ের হয়ে ওকালতি করতে আসছো? না না স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। এটা আমার ব্যক্তিগত ফাইল। ব্যক্তিগত ফাইল? ঠিক বুঝলাম না। আপনি তো খুলে দেখেন না, তাহলেই বুঝতে পারবেন। খোলার কি আছে? এটার ভিতরে যে কি পেপারস আছে সেটা তো আমি জানি। এটার ভিতরে যে পেপারসগুলো আছে সবই ইলিগাল। না স্যার, হতেও তো পারে মায়ার জালে কিছু লেখা আছে। তাই? তুমি সিরিয়াস? হ্যাঁ স্যার। তো তোমার ভাইয়া কি বলেছে? ভাইয়া ভাইয়া কখনোই আপনার সাথে আমার বিয়ে হতে দিবে না।
তাহলে ফ্যামিলির পারমিশন ছাড়া তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? আপনার মতো সৎ আদর্শবান একজন মানুষকে হারাতে চাই না। সত্যি বলতে আমি না আপনার মায়ায় পড়ে গেছি। যখন থেকে জানতে পেরেছি আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তখন থেকে তো আরও বেশি আমি আপনাকে মনের অজান্তে ভালোবেসে ফেলেছি। স্যার প্লিজ আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। তুমি যে আমাকে এতটা ভালোবাসো তুমি কখনো তো আমাকে বলোনি। কোথায়? আপনি তো আগে আমার স্যার ছিলেন না। আর যখন থেকে জানতে পেরেছি আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, তখন থেকে আর নিজের ইমোশন কন্ট্রোল করতে পারিনি। 2 দিনে তুমি আমার মায়ে পড়ে গেলে। মায়া জিনিসটাই তো এমন, কখন কার প্রতি কার হয়ে যায় কে জানে বলেন। ঠিক আছে চলো। কোথায়? কাজে অফিসে। সত্যি? হ্যাঁ সত্যি। ওর কত বড় সাহস, কাজে অফিসে কি বিয়ে করে ফেলছে। আমি জানা যাচ্ছি। খবরদার, কোনো দরকার নেই। আর আমি খোঁজ খবর নিয়ে দেখেছি, ছেলেটা খুব ভালো, শুভর মতো ছেলেই হয় না। আর ওরা যখন একজন আরেকজনকে ভালোবাসে তাহলে সমস্যাটা কোথায়? আর আমি সম্মতি দিয়েছি বলেই ওরা বিয়েটা করেছে। তুই কোনো ঝামেলা করবি না, ওদেরকে সংসারটা করতে দে। মা তুমি কি পাগল হয়ে গেছো? মানে যে ছেলেটা ওর অফিসে ডেকে আমাকে অপমান করছে, তুমি ওই ছেলের সাথে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দিছো? মানে তুমি কেমনে পারলা মা? তোর সব কাজই তো অবৈধ, কোন কাজটা বৈধ শুনি? আর ছেলেটা খুব সৎ এবং ভদ্র। তুই তুই কোনো ঝামেলা করিস না তো, ওদেরকে সংসারটা করতে দে। আর খবরদার বলছি, আমি যেন না শুনি তুই কোনো ঝামেলা করেছিস। গুড মর্নিং স্যার। বিয়ের 2 মাস হয়ে গেছে, তুমি এখনো আমাকে স্যার বলছো? তোমাকে কতবার বলেছি না আমাকে স্যার বলবে না। এখন যে তুমি আমার ওয়াইফ এটা তোমার মনে থাকে না? তুমি আমাকে স্বামী বলবে। ওহো, আবারও ভুলে গিয়েছি। সরি স্বামী। এই যে স্বামী, 9টা কিন্তু বেজে গিয়েছে, আপনার অফিসের টাইম কিন্তু হয়ে গেছে। কি 9টা বেজে গেছে? তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? এখন তো 7টা বাজে। ভাবি সরি সরি সরি, ভুল টাইমে চলে আসছি। তিথি তুই সময় অসময়ে মানে কি সমস্যা? আমার কি সমস্যা? তোমরাই তো দরজা লক করেনি। যাই হোক, ভাবি চলো তো নাস্তা বানাতে হবে। আরে চলো। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। কি হয়েছে ভাই? আর বললেন না ভাই, এরা 2 দিন পর পর এই দাবি না এই দাবি নিয়ে রাস্তা অবরোধ করে, আর যত সব সমস্যা হয় জনগণ। কোনো গাড়ি আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। কোনো গাড়ি চলবে না, চলবে না, চলবে না। কোনো গাড়ি চলবে না, চলবে না, চলবে না। কি সমস্যা আপনাদের? এই যে জনগণের দাবি বলে এখানে আন্দোলন করছেন, কই আপনার জনগণ? এই 10-12 জন এসব ফাও আন্দোলন এখান থেকে বাদ দেন। এই ছেলে, আমাদের লিডারের সাথে এভাবে কথা বলছো কেন? তুমি জানো উনি কে? উনি যেই হোক না কেন এটা আমার দেখার বিষয় না। আপনারা যে জনগণের দাবি বলে এখানে আন্দোলন করছেন, কই আপনাদের জনগণ? এই যে আমিও তো জনগণ, আপনাদের আন্দোলনের পক্ষ তো আমি না। সব মিথ্যে মিথ্যে নাটক করে এখানে আন্দোলন করবেন না, সব আন্দোলন এখান থেকে বাদ দেন। এই ছেলে, এতে তোমার সমস্যা কি? সমস্যা আছে। এই যে আপনারা কথায় কথায় কিছু হলে ধর্মঘট, কিছু হলে রাস্তা অবরোধ করে দিচ্ছেন, কিছু হলে আন্দোলন। কেন? একটা বড় কি আপনারা জনগণের কথা ভাবেন? জনগণ যে কত দুর্ভোগের শিকার হয়। সারাদিন অফিস করেছে,
এখন বাসায় যে রেস্ট করব। এইসব দেখার জন্য দেখেন আসিনি। আর আপনাদের সব অযৌক্তিক আন্দোলন বাদ দেন। কিসের অযৌক্তিক আন্দোলন? এটা আমাদের যৌক্তিক আন্দোলন। কি বলেন আপনারা? হ্যাঁ, যৌক্তিক আন্দোলন। দেখেছেন সবাই আমাদের কিভাবে সমর্থন করছে? সমর্থন? কই আপনাকে সমর্থন করছে? এই যে আপনার পিছনে 10-12 জন দাঁড়িয়ে আছে, এর থেকে 4-5 জন শুধু পদ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আর যে বাকিগুলো দেখতেছেন, কেউ খিচুড়ি বা সিঙ্গারা আশায় দাঁড়িয়ে আছে। দেখেন, দেশের মানুষের সেবা করেন, তাহলে জনগণ আপনাদেরকে ভালোবাসবে। এইসব আন্দোলন করলে কখনোই দেশের মানুষ আপনাদেরকে ভালোবাসবে না। এই যে জনদুর্ভোগ আপনারা যে তৈরি করেছেন, আপনারা কি ভাবতেছেন এইসবের কারণে কখনোই জনগণ আপনাদেরকে ভোট দিবে? সেটা কখনোই দিবে না। আপনারা কি মনে করছেন এই মানুষগুলো আপনাদেরকে সামনে হয়তো সালাম দিতে পারে, কিন্তু পিছনেরা আপনাদেরকে গালি দেয়? এখন হয়তো আপনারা এটা বুঝবেন না, সামনে ঠিকই বুঝবেন। যত দ্রুত সম্ভব রাস্তাটা ক্লিয়ার করেন। ভাইরা, জনগণের কথা চিন্তা করে আমরা আমাদের আন্দোলন উঠিয়ে নিলাম। চলুন আপনারা। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি কালকে সেটা করে দিই। আচ্ছা, পরে কথা হবে। এক কাপ চা, তুমি, আমি আর বৃষ্টি। সুন্দর না? বাহ, তুমি তো অনেক রোমান্টিক। একটু একটু আর তোমার কাছ থেকে শিখতেছি। কি ফ্যামিলিকে মিস করছো? ফ্যামিলিকে মিস করার উপায় আছে? তুমি আমাকে যে আদরে রাখো, তাহলে ফ্যামিলিকে মিস করবো কেন বলো? বাবা শুভ, ও যে তিথির জন্য যেই ছেলেটার কথা বলছি, রেজওয়ান, ওর তো ভিসার মেয়াদ আর মাত্র মাসখানেক আছে। আচ্ছা, তাদের সমস্যা কোথায়? না, সমস্যাটা হলো যে ওরা চাচ্ছে ছেলে বিদেশে যাবার আগেই তিথির সাথে বিয়ের ব্যাপারটা সেরে ফেলতে। হ্যাঁ, তোমার যেটা ভালো মনে হয় করো। আমি ভাবছিলাম বিয়েতে তিথিকে অন্তত একটা 5 ভরি ওজনের সোনার গয়না তো দেওয়া উচিত। দিব। ঠিক আছে বাবা, আমি আস্তে আস্তে দিয়ে দিব। ছেলের ফ্যামিলি বলছিল ডেনমার্কে যেতে প্রায় 20 লাখ টাকা খরচ হবে। ওরা বলছিল 10 লাখ টাকা ওরা দেবে আর বাকি 10 লাখ টাকা আমরা দিয়ে দেব। কি, এটা কি ওরা বলেছে? হ্যাঁ। না না বাবা, তাহলে তিথির জন্য আমরা অন্য পাত্র দেখছি, অন্য জায়গায় আমরা বিয়ে দিব। কি আশ্চর্য, এটা আবার কেমন কথা বলছিস? আমার পছন্দ হয়েছে, তিথি ছেলেটাকে খুব পছন্দ করে, আর তার চেয়ে বড় কথা হলো ওর ফ্যামিলি খুব ভালো। এরকম একটা ছেলে হাতছাড়া করা ঠিক হবে রে বাবা? কিন্তু বাবা, এত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। সম্ভব না মানে? তুই তোর বোনের জন্য এই খরচটুকু করবি না? তোর কলিগ যে রাইসু, সে কি করেছে? কোথায় ছিল সে? একটা ভাঙাচোরা টিনের বাড়িতে, আজকে সে 5 তলা বাড়ির মালিক। বোনের বিয়েতে 50 লাখ টাকা খরচ করেছে। তুই একই অফিসে চাকরি করিস, একই পদে চাকরি করিস, ও খরচ করতে পারলে তুই পারবি না কেন? বাবা, তুমি খুব ভালো করেই জানো রাজদুল সাহেব সব পথে টাকা ইনকাম করে না, আর আমি ওই পথে টাকা ইনকাম করতে পারবো না। এত গো ধরে বসে থাকলে হয় না। সময়ের সাথে সাথে পরিবারের প্রয়োজনে নিজেকে পরিবর্তন করতে হয়। এই যে আজকে তিথির বিয়ে, আমাদের নিজেদের একটা বাড়ি, আমার চিকিৎসা খরচ, ওষুধ খরচ, এগুলো তোর এই সামান্য টাকার বেতনে হয়? বাবা, তুমি আমাকে অসৎ পথে যেতে উৎসাহিত করছো। আমি তোকে কোনো কিছুতে উৎসাহিত করছি না, কিন্তু আমার সাফ কথা, আমি এই ছেলেটার সাথে তিথির বিয়ে দিতে চাই। সেটা এখন তুই কিভাবে করবি তোর চিন্তা। বসো। থ্যাংক ইউ ভাই। রেজন, তোমাকে ধন্যবাদ অফিসে আসার জন্য। ওয়েলকাম ভাই। কেমন আছো তুমি? আমি আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আমিও ভালো আছি। শুনলাম তুমি নাকি ডেনমার্ক যেতে চাও? জি ভাই। বেশ ভালো, শুনে খুব ভালো লেগেছে। শ্বশুরবাড়ি থেকে আর্থিক সাপোর্ট নিয়ে তুমি দেশের বাড়ি যেতে চাও, ব্যাপারটা কেমন না? না মানে ব্যাপারটা তুমি অন্যভাবে নিও না। তুমি তো শিক্ষিত একজন ছেলে,
আর এই যুগের ছেলেরা তো নিজের পায়েই সব কিছু করছে, তুমি চাইলেও কিন্তু সেটাই করতে পারো। তুমি একটা কাজ করো না, বিদেশে না যেয়ে নিজ উদ্যোগে দেশে কিছু করো, বিদেশের চাইতে কিন্তু এখানে বেশ ভালো ইনকাম। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আচ্ছা, আমার এই কথাটা যদি তোমার পছন্দ না হয়, বড় ভাই হিসেবে তোমাকে আমি আরেকটা উপদেশ দিতে পারি। পড়াশোনাটা কমপ্লিট করে তুমি বিসিএস দাও, দেশের সেবা করো। জি, থ্যাঙ্কস ফর ইউর অ্যাডভাইস। ও হ্যাঁ, শ্বশুরবাড়ি থেকে আর্থিক সহযোগিতা নেওয়ার মধ্যে কোনো পুরুষত্ব নেই। আমি তাহলে আসি আজকে। বাবা চুপ, একদম চুপ। একটা কথা বলবি না তুই। তোর কোনো কথা শোনার কোনো আগ্রহ আমার নেই। বাবা, আমি তো তোর ফ্যামিলিকে কিছু বলিনি, তাকে আমি একা ডেকেছি, খারাপ তো কিছু বলিনি। তোকে সবসময় ভালো কথা বলতে হবে কেন? হু দ্য হেল ইউ আর? নিজের বোনের জন্য তো সারা জীবন কোনো কিছু করতে পারিসনি, আর আমি যখন এত কষ্ট করে ওর বিয়েটা ঠিক করেছি, আজকে তোর জন্য সেই বিয়েটা পর্যন্ত ভেঙে যাচ্ছে। লজ্জা করে না তোর? আমার মেয়েটা কি কষ্ট পাচ্ছে। আমি শুধু ওনাকে বলেছি শ্বশুরবাড়ি থেকে টাকা নেওয়াটাই পুরুষত্ব নয়। আচ্ছা বাবা, টাকাই কি দুনিয়ার সবকিছু? ইয়েস, অফ কোর্স, টাকাই সবকিছু এই দুনিয়ায়। কেন তুই বুঝতে পারিস না? আজকে টাকা থাকলে তোর সাথে তোর শ্বশুর বাড়ির সম্পর্ক থাকতো, আজকে টাকা থাকলে আমার মেয়েটার বিয়ে এইভাবে ভেঙে যায় না, আজকে টাকা থাকলে এই ভাঙা বাড়িতে আমাদের ভাড়া থাকতে হয় না, আমরা নিজেদের বাড়িতে থাকতে পারতাম। আর সে আমাকে জিজ্ঞেস করছে টাকাটাই কি সব? তুই তুই দয়া করে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তোকে না দেখলে আমার মাথায় আগুন জ্বলে যাচ্ছে। বেরিয়ে যা তুই। কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, আমি আছি না। হ্যালো, আপনি বলেছিলেন না আপনার ফাইলে অনুমোদন লাগবে? আপনি এখন আমার অফিসে চলে আসেন, সাথে চেকটাও নিয়ে আসবেন। হ্যালো, আপনার খালপাড়ের জমিটা লাগবে? আমি সব কিছু আপনার নামে ট্রান্সফার করে দিচ্ছি, আপনি এখনই আমার অফিসে আসুন। শাবাশ, তুমি তোমার ডিসিশন চেঞ্জ করেছো বলে খুব ভালো লাগলো। আমি বুঝতে পারছি তোমার খুব খারাপ লাগছে, কিন্তু আস্তে আস্তে সবকিছু করতে করতে তোমার সয়ে যাবে। একটা কথা বলি শোনো, ল্যাম্পপোস্টের নিচে বসে যারা বিসিএস পড়াশোনা করেছিল তাদেরকে কখনো দেখেছো সেই ল্যাম্পপোস্টের নিচে আবার যেতে? সবাই কিন্তু সবার অবস্থান পরিবর্তন করেছে। তুমি খেয়াল করে দেখো, আশেপাশে সবার কিন্তু গুলশান, বনানী, ধানমন্ডিতে ফ্ল্যাট আছে, কিন্তু তোমার কিছুই নেই। ইনফ্যাক্ট তুমি চাইলে তোমার সবকিছু হতে পারে, দুবাইতে তোমার জায়গাও থাকতে পারে নিজস্ব, আর গুলশান, বনানী, ধানমন্ডি এগুলো তো কোনো ব্যাপারই না। কিন্তু আমাদের দেশের জনগণ জনগণের কথা ভেবে কি হবে? জনগণের কথা ভেবে কোনো লাভ নেই। তুমি তোমার ক্যারিয়ার নিয়ে ফোকাস করো। তুমি তো এমন না যে ওদের মুখের খাবার কেড়ে নিচ্ছ। আর আমি তো আছি, তুমি আমার কাজটা করো, আমি তোমার কাজটা করে দিব। ডিল? ডিল? সততার পুরস্কার? সততা?
শুধু বইয়ে মানায়, বাস্তবে না। এই দুনিয়াতে টাকা পয়সার মূল্যই সবচেয়ে বেশি, সততার কোনো মূল্য নেই। তোরা বাস্তব জীবনে থেকে কি করবি? এই দুনিয়াতে তোদের কোনো মূল্য নেই। শুভ, তুই তো হেরে গেলি। বাবা, বৌমা বলো। আপনার ছেলেই টাকাগুলো দিল, বললো যাতে আপনার হাতে তুলে দিই। আচ্ছা, হ্যাঁ, বলেছে এই টাকাগুলো দিয়ে তিথির বিয়ের ব্যবস্থা করতে, যদি লাগে তাহলে সে আরো দিবে। শুভ কোথায়? কোথায় আছে আমি জানি না বাবা, কারণ ও তো বাসায় আসে না। কোথায় থাকে, কেমন আছে কিছুই বলে না। আজকে সকালে আমার কাছে এই টাকাগুলো দিয়ে বললো যাতে আপনার হাতে তুলে দিই। বাবা, আপনার ছেলে ভালো নেই। যে মানুষটার ছোটবেলা থেকে একটাই উদ্দেশ্য ছিল সৎ আর আদর্শবান একটা মানুষ হওয়া, আজ সেই মানুষটা পরিবারের জন্য, তার পরিবারের চাহিদা মেটানোর জন্য অসৎ পথে গেল। বাবা, আপনার জন্য, হ্যাঁ আপনার জন্য আপনার ছেলে আজকে অসৎ পথে গেল বাবা। যার সততা দেখে আমি মুগ্ধ হয়ে আমার বিলাসী জীবনটা ছেড়ে তার কাছে আসলাম, আজ সেই মানুষটাই অসৎ পথে চলে গেল। আমার সত্যি কিছু বলার নেই। আপনার ছেলে, আপনি অবশ্যই ভালোটা বুঝবেন। টাকাগুলো আপনার প্রয়োজন ছিল, নিন বাবা, ধরুন টাকাগুলো রাখেন। আমি এখানে রেখে গেলাম। হ্যাঁ বাবা। শুভ, বাবা তুই কোথায়, কেমন আছিস? বাবা, আমি যেখানে আছি অনেক ভালো আছি। ভালো নেই, আমি জানি। আমার শুভ ভালো নেই, আমার ছেলে ভালো নেই, আমি জানি। বাবা আমি ভালো আছি। বাবা, বাবা আমি 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 ভুল করেছি। আমি রাগ করে তোকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছিলাম। আমাকে একটু কষ্ট দিস না বাবা, তুই বাড়িতে ফিরে আয়। একটা বারের জন্য আমার সাথে দেখা কর বাবা, প্লিজ। ঠিক আছে বাবা। বাবা, তোমার শুভ না সত্যিই ভালো নেই। আমি না মানতে পারছি না, আমি অসৎ পথে জড়িয়ে গেছি। আমি কি চেয়েছিলাম? শুধু তো একটু ভালো থাকতে চেয়েছিলাম, সৎ পথে টাকা উপার্জন করতে চেয়েছিলাম, কিন্তু আমি পারিনি। আমি দিন শেষে অসৎ পথেই জড়িয়ে গেছি। বাবা আমি ভালো থাকতে চাই, আমি আমার সততা আর আদর্শ নিয়ে বাঁচতে চাই। আমি এই টাকাটা ওদেরকে দেইনি, দিতে পারিনি। শুধু আমি অনেক বড় ভুল করেছিলাম রে বাপ।
ব্যক্তিগত সুখ সুবিধার জন্য আমি তোকে অসৎ পথে পা বাড়াতে বলেছি। আমি অনেক অন্যায় করেছি। তুই এই টাকাটা যাদের কাছ থেকে নিয়েছিস ওদের ফেরত দিয়ে। আমি আমার শুভকে হারাতে চাই না, আমি আমার আগের শুভকেই ফেরত চাই। যে শুভ আমার বেঁচে থাকার প্রেরণা, আমার গর্ব। আমি অনেক বড় ভুল করেছি বা আজকে তোর সততার কাছে আমি হেরে গিয়েছি। আজকে প্রথম আমার মনে হচ্ছে যে আমি হেরে গিয়েও জিতে গিয়েছি। তুই আমাকে ক্ষমা করে দে বাবা।